বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় রয়েছে যারা সেই বেআইনিভাবে এখানে কাজ করছে। বিভিন্ন গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তারা কাজ করছে, বিভিন্ন ফটকা ব্যবসা তারা করছেন, মানুষকে প্রতারণার কাজে তারা কাজ করছেন, বিভিন্ন ধরনের মানুষকে প্রতারিত করে বাংলাদেশ থেকে টাকা ভারতে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করছেন। তো এই যে অবৈধ যে ভারতীয়দের ২৬ লক্ষ ভারতীয়দেরকে কেন এখনও চিহ্নিত করা হয় নাই, এখনও তাদেরকে কেন চিহ্নিত করে আইনের আওতায় আনা হয় না, তাদেরকে কেন ভারতের হাতে তুলে দেওয়া হয় না? নানা বিষয়ে আইন ও সংস্কৃতি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিশেষ করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে। আপনার মতামত? দেখুন, ডক্টর আসিফ নজরুল একজন বাংলাদেশের পরিচিত এবং স্বনামধন্য ব্যক্তি, যিনি টকশো, লেখনী এবং বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বারবার আকৃষ্ট করেছেন। তার ক্ষুরোধার লেখনীর আমিও একজন ভক্ত এবং তিনি এক স্পষ্টবাদী, তিনি যা বলেন স্পষ্ট বলেন। তিনি যেমন আমি দেখেছি আওয়ামী লীগের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিতে, তেমনি দেখেছি যে বিএনপির মিটিংয়ে গিয়ে বিএনপির সমালোচনা করার দুঃসাহস আমি তার কাছে দেখেছি। যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তার বিরুদ্ধে যেই অভিযোগগুলো আমরা ইতিমধ্যে বিভিন্নভাবে জানতে পেরেছি, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে বদলি বাণিজ্য, এগুলো আমার কাছে নিছক একটা অপপ্রচার মনে হয়। আমি মনে করি যে আসিফ নজরুলের চরিত্র হননের জন্য, তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাকে এই সমস্ত বক্তব্য দেওয়া হচ্ছে এবং এর সাথে আওয়ামী ফ্যাসিবাদ জড়িত, আওয়ামী লেসপেন্সাররা জড়িত এবং অতি উৎসাহী কিছু মানুষ আছে যারা এক এক দিন এক একজনের পক্ষে থাকেন। আপনি দেখবেন যে বিভিন্ন ইউটিউবারও রয়েছেন, কখনো আপনাকে পক্ষে কথা বলে, কখনো আপনার বিরুদ্ধে তিনি কন্টেন্ট তৈরি করে। তো আমি মনে করি যে ডাক্তার আসিফ নজরুলদেরকে বিতর্কিত করলে আমাদের সামনের পথ আগানো খুব কষ্টকর হয়ে যাবে। আমাদের কিছু আমাদেরকে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ সুনির্দিষ্টভাবে থাকে, আমি মনে করি ডাক্তার আসিফ নজরুলের সাথে দেখা করে তারপর তার সামনে তার প্রতিবাদ করা উচিত। আমি আসিফ নজরুলের একটা ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। তিনি বলেছিলেন এবং সত্য ঘটনা যে বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় রয়েছে যারা সেই বেআইনিভাবে এখানে কাজ করছে, বিভিন্ন গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তারা কাজ করছে, বিভিন্ন ফটকা ব্যবসা তারা করছেন, মানুষকে প্রতারণার কাজে তারা কাজ করছেন, বিভিন্ন ধরনের মানুষকে প্রতারিত করে বাংলাদেশ থেকে টাকা ভারতে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করছেন। তো এই যে অবৈধ যে ভারতীয়দের ২৬ লক্ষ ভারতীয়দেরকে কেন এখনও চিহ্নিত করা হয় নাই, এখনও তাদেরকে কেন চিহ্নিত করে আইনের আওতায় আনা হয় না, তাদেরকে কেন ভারতের হাতে তুলে দেওয়া হয় না? বরঞ্চ ২০১৯ সালে আমরা দেখেছিলাম যখন ৫০০ টন ইলিশ বাংলাদেশ থেকে রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার, আওয়ামী লীগ, তখন এইটার কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ডক্টর আসিফ নজরুল এবং তিনি স্ট্যাটাস দিয়ে বাংলাদেশের মানুষকে তিনি সজাগ করেছিলেন। কিন্তু তার ক্ষমতায় থাকাকালীন, তিনি দায়িত্ব থাকা অবস্থায় আজকে বাংলাদেশ থেকে ৩,০০০ টন বাংলাদেশ থেকে ইলিশ মাছ কেন রপ্তানি হবে এটা আমরা জানতে চাই। আপনি রপ্তানি করছেন ভালো কথা, বাংলাদেশের মানুষকে উপোস রেখে, বাংলাদেশের মানুষকে আপনি চড়া দামে ইলিশ খাইয়ে তারপর আপনি ইলিশ রপ্তানি করবেন, এটা হতে পারে না। আজকে বাংলাদেশের বাজারে যখন ইলিশের কেজি ১৮০০ টাকা, ২,০০০ টাকা, তখন ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে মাত্র ১২০০ টাকায়। এর তীব্র প্রতিবাদ জানাই। আমার মৎস্যজীবী ভাইদেরকে বাংলাদেশকে বঞ্চিত করা হচ্ছে, আজকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করা হচ্ছে, ইলিশ বঞ্চিত করা হচ্ছে। আমার দেশের মানুষকে আপনি উপোস রেখে আমি ভারতীয়দেরকে তো ইলিশ দেব না, এটা কোনো পররাষ্ট্রনীতি হতে পারে না, বরঞ্চ এটা তাবেদারি হতে পারে। আমি বিশ্বাস করতে চাই না যে ডাক্তার আসিফ নজরুলরা এখনও তারা ভারতের তাবেদারি করবেন, তারা ভারতের সাথে সম্পর্ক রক্ষার নামে বাংলাদেশের মানুষের অধিকার থেকে হরণ করবেন। আমরা মনে করব, আশা করব যে আসিফ নজরুলদের আরও বিচক্ষণ এবং তাদের কাছ থেকে আরও আমরা দেশপ্রেমিক আচরণ আমরা প্রত্যাশা করব। এই সরকারের কাছ থেকে আমরা সুনির্দিষ্ট একটা প্রস্তাব চাই যে তারা বাংলাদেশের এই বিষয়গুলোকে তারা সংস্কার করতে চায় এবং এই উপদেষ্টা পরিষদের প্রশ্নবিদ্ধ উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত, হাসান আরিফ, আলী ইমাম মজুমদার এবং সুপ্রদীপ চাকমাকে অতি সত্বর অপসারণ করে বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত
অথবা রাজনৈতিক দলগুলোর থেকে তালিকা নিয়ে বিএনপি, জামাত, লেবার পার্টি, গণ অধিকার পরিষদ সহ যেই সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের কাছ থেকে একটি তালিকা নিয়ে একটা সবার মতামতের ভিত্তিতে একটা উপদেষ্টা পরিষদ গঠন করার আমি আহ্বান জানাই। মাহমুদুর রহমান বাংলাদেশের একজন সাহসী বীর যোদ্ধার নাম, একজন কলম সৈনিকের নাম, একজন মজলুম সম্পাদকের নাম, যিনি শুধুমাত্র যখন কারাগারে ছিলেন কারাগারের ভিতর থেকে তিনি লড়াই করেছেন। কারাগারের ভিতরে আমরা দীর্ঘদিন যাবৎ মাহমুদুর রহমান সহ ঢাকা কেন্দ্রীয় জেলখানায়, আমরা কাশিমপুর জেলখানাতে থাকার সুযোগ হয়েছে। তিনি বাইরে যেমন মাহমুদুর রহমান, ভিতরেও বিপ্লবী মাহমুদুর রহমান। তিনি সেখানে আমি দেখেছি যে আমাদের অনেকের মন ভাঙা ছিল, অনেক বড় বড় বিএনপি নেতাদেরকেও তিনি আশ্বস্ত করতেন, তিনি মনোবল জুগিয়েছেন, তিনি আগামী দিনের আন্দোলন সংগ্রাম পরিবর্তন নিয়ে অনেক সাহসীপূর্ণ তিনি আমাদেরকে কথা শুনিয়েছেন। তিনি যখন কলম যোদ্ধা তখন তার ক্ষুরোদার লেখনী এদেশের মানুষকে নতুন করে নতুন সমাজ গঠন, এদেশের গণতন্ত্রের বিকাশ, একটা মানবতার বিকাশের পথ দেখায় মাহমুদুর রহমানের বক্তব্য। তিনি একজন স্বাধীনচেতা এবং সাহসী বীর। তাকে আমরা বাংলাদেশে পেয়ে আমরা ধন্য যে বাংলাদেশে এরকম কিছু সাহসী মানুষের জন্ম হয়েছে। ঠিক একইভাবে আমরা দেখেছি যে তিনি বাংলাদেশে যখন আসছেন, তিনি বাংলাদেশে অবতরণের পরে তার মায়ের চিকিৎসার জন্য তিনি দ্রুত এসেছেন এবং আসার একদিনের পরেই আমরা দেখলাম যে তাকে কারাগারে যেতে হয়েছে। স্বাধীন বাংলাদেশে যদি মাহমুদুর রহমানকে জেলে যেতে হয়, এর চেয়ে নিকৃষ্ট, এর থেকে দুর্ভাগ্য আর কিছু থাকে না। আপনি জানেন যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের সর্বপ্রথম কারাগারে গিয়েছিলেন নবম সেক্টর কমান্ডার, যিনি মুক্তিযুদ্ধের নবম সেক্টরের নেতৃত্ব দিয়েছিলেন, সেই মেজর জলিল। আর 2024 সালে যে স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, এই স্বাধীনতার সর্বপ্রথম কারাবন্দী হচ্ছেন প্রকৌশলী মাহমুদুর রহমান, যিনি আজকে ডক্টর মাহমুদুর রহমান নামে পরিচিত। এই ডক্টর মাহমুদুর রহমান আমি মনে করি আমাদের এই যে নতুন 2024 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম কারাবন্দী, এবং তাকে এই আদালত থেকে জেলখানায় পাঠিয়ে সরকার একটি গর্হিত কাজ করেছে। এটি সঠিক কাজ করে নাই। এটাকে আইনের শাসন বলে না। মিথ্যাচারকে আপনি আইনে পরিণত করবেন, এটা হয় না। এটা জুলুম করা হয়েছে, রাষ্ট্র তার প্রতি জুলুম করেছে। মানুষের মৌলিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্যই মাহমুদুর রহমান কথা বলেছেন, এবং তা মাহমুদুর রহমান আজকের পরিবর্তনের জন্য মাহমুদুর রহমানের অবদান রয়েছে। মাহমুদুর রহমানের কথা বলার কারণে এদেশের ছাত্র, যুব সমাজ, রাজনীতিবিদরা অনেকে পথ দেখেছেন, যার কারণে আমি দ্রুত এই মাহমুদুর রহমানের মামলাগুলোকে দ্রুত নিষ্পত্তি করার জন্য আহ্বান জানাই। যত মামলা রয়েছে তার বিরুদ্ধে তাকে বছরের পর বছর এই কারাগারের অপ্রকোষ্ঠে তাকে কাটাতে হয়েছে। আওয়ামী দুঃশাসনে বছরের পর বছর তিনি কারাগারে ছিলেন। তিনি মুক্তি পাওয়ার পরে দেশান্তরী হতে বাধ্য হয়েছেন। আপনাদের মনে আছে কুষ্টিয়াতে এই মাহমুদুর রহমান গিয়েছিলেন আমার দেশের বিরুদ্ধে মিথ্যা মামলায় একটা হাজিরা দিতে। সেখানে এই আওয়ামী হায়েনা লীগ তাকে জানোয়ারের মতো, হায়েনার মতো তার উপরে লেলিয়ে দিয়েছিল, তাকে রক্তাক্ত করা হয়েছিল। মাহমুদুর রহমান একটা স্বাধীনতার নাম। এখন মাহমুদুর রহমান একজন বীরের নাম। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক।
প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। এক সময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল।